আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চট্টগ্রামে প্লাস আরও কিছু কিছু জেলায়, পুরো বাংলাদেশেই তো দেখছেন আজকে অনেক দিন যাবতই লাগাতার বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। আর এই বন্যার কারণে যেসব ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি হয়েছে যাদের, তাদের ক্ষতিপূরণ আসলে কোনো কিছু দিয়েই সম্ভব না। তবে আল্লাহর কাছে দোয়া করছি যেন জানমাল কতটুকু বাঁচাতে পারবে জানি না, তবে দোয়া করছি যেন তারা বেঁচে থাকেন এবং সুস্থ থাকেন। এবং ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদের জন্য বেশি চিন্তা হয়। আর চিন্তা হয় যে বোবা প্রাণীগুলোর জন্য, যে বোবা প্রাণীগুলো আসলে মুখ দিয়ে তো বলতে পারছে না যে তাদেরকে বাঁচাও। আমি আল্লাহর কাছে বলবো, আমরা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করব যে আল্লাহ তুমি ওনাদের সবাইকে হেফাজতে রাখো, হেফাজত করো। এই যে মুসিবতটা তুমি দিছো, এই মুসিবত তাদের দূরে সরিয়ে দাও, তাদেরকে তাদের মুশকিলটা আসান করে দাও, এটাই দোয়া করব। আমি আসলে খুব মানে জানি না কি বলবো। আমার কাছে খুব, আমি যে নিউজগুলো দেখলাম, এখন নিউজ দেখে আসলে আপনাদের সাথে ভয়েস দেওয়ার জন্য বসেছি। খুব খারাপ লাগছে আমার। এই খারাপ লাগা আসলে আমি নিজেকে ওই জায়গাটাতে দাঁড়া করে আমি চিন্তা করছি, এই যে আমার ঘরের যে অবস্থা, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ঘরের যে অবস্থাগুলো, এই অবস্থায়ও আমি যেভাবে বিরক্ত হচ্ছি, আমার যেভাবে খারাপ লাগছে, না জানি তাদের যে ঘরবাড়ি সব কিছুই তলিয়ে গেল। আমি আমি নিজেকে সে জায়গায় দাঁড় করিয়ে দেখতেছি, কল্পনা করতেছি যে আজকে আমার সাথে, আমি যদি ওই জায়গায় থাকতাম আমার কি হতো। তা আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। আমি দোয়া করব, আল্লাহ তুমি এরকম বৃষ্টি দিও না, আর এমন বৃষ্টি চাই না আমরা, যে বৃষ্টি আমাদের ক্ষতি করে, আমাদের আমাদের সব কিছুই বিনষ্ট করে দেয়। এমন বৃষ্টি আল্লাহ আমরা চাই না, আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি দাও, এটা দোয়া করি আমি। ভিডিও রিলেটেড কথায় আসি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সিঁড়িঘরের অবস্থা। আমার সিঁড়িঘরের এখানে আমি যে পাপোশগুলো রেখেছিলাম ভিজে একাকার, একদম নষ্ট হয়ে গেছে। আর এখানে যে স্যান্ডেলগুলো ছিল সেগুলোও ভিজে গেছে। আমি তারপরেও স্যান্ডেলের মানে শু র্যাকের উপরে তুলে রাখছি। ওইটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার দরজার ওইখানে কোনো ভিজে নাই, কিচ্ছু হয় নাই। ওখানে কোনো দেয়ালও তসে নাই। শুধু যা হওয়ার এই আমার ঘরের সামনেই হয়েছে, কারণ আমার ঘরের এই পাশটা দিয়েই পানি চুয়ে চুয়ে পড়ছে, আমার ব্যাড লাক। আর এই বিড়ালটা আজকে অনেক দিন ধরে এখানে আশ্রয় নিয়েছে, ও এখানেই বাচ্চা দিছে। তো দেখলাম যে ও বৃষ্টির জন্য বাইরে খাবার খোঁজার জন্য যেতেও পারছে না। আর আমাদের এলাকার নিচে, মানে বাসার নিচে অনেকগুলো কুকুর, তো কুকুর তো বিড়ালকে মেরে ফেলে, কম বেশি সবাই জানে। তো আমি এই কারণে ওকে প্রতিদিন 3 বেলা খাবার দিচ্ছি, মানে চেষ্টা করছি আমি ওকে খাবার দেওয়ার। কারণ আমি দেখলাম হয়তো আমার বাসার থেকে ওর রিজিকটা লেখা আছে, তো আমার জন্য কেউ রিজিক পাক, এটা আমি চাই, তো দিচ্ছি। তো এরকম আপনাদের আশেপাশেও যদি কোনো বোবা প্রাণী থাকে, আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ বোবা প্রাণীগুলোকে একটু সাহায্য করুন। এই অবস্থায় ওরা খাবার খুঁজতে পারছে না, এমনিতেও তো খুঁজেই খেতে হয়, কেউ দেয় না, অতটা দয়ালু কেউ হয় না। আপনারা একটু চেষ্টা করেন আপনাদের যার যার দিক থেকে একটু ওদের প্রতি দয়াশীল হতে। এখানে হচ্ছে ওই যে বলেছিলাম মাসিক বাজারটা আসলে একটু ছাড়া ছাড়া করা হচ্ছে ইদানিং, মানে কয়েক মাস ধরে। আসলে ওই যে খরচের সাথে কুলিয়ে উঠতে পারছি না। তো এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছিল। এই ডিম শেষ হয়ে গেছিলো, ডিম, তারপর মুড়ি ছিল না বাসায়, মুড়ি, তারপর বাচ্চাদেরকে মানে কিছু একটু পরপর ওদের একটু খিদা লাগে, এটা সেটা চায়, তো ওই মাফিন কেকটা নিয়ে আসছে, ওইটা দিব আর কি। আর ওদের জন্য ওভালটিন, ওদের যে আমি দুধ দেই, দুধের সাথে ওভালটিন মিক্স করে দেই, অনেক সময় দেই অনেক সময় দেই না। তো সব সময় একই রকম খাবার খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে না, একটু টেস্ট চেঞ্জ করে দিতে হয়। তো ওই জন্য আমি মাঝে মধ্যে ওদেরকে ওভালটিন মিক্স করে দেই খাবার। আর ওদের তো ওই দুধটা আমি ফিডারেই দিই, ফিডারের অভ্যাস এখনও ছাড়িনি, যেহেতু আমার বাবুর এখনও 3-4 বছরের। আমার চিন্তা আছে আরও পরে গিয়ে ছাড়বো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মধু নিয়ে আসছে, চকলেট বিস্কিট নিয়ে আসছে, তারপর বাচ্চাদের ফিডারে নিপেল নিয়ে আসছে, আমার হাজব্যান্ডের ডিওড্রেন্ট, এই টুকটাক এগুলোই নিয়ে আসছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে আবার ওদের বাটারও শেষ, বাটারও নিয়ে আসছে, ওইটাও।
এইখানে আমার যে বাড়িওয়ালা বাসার কাজ ধরেছে, কাজ করেছে, তো একটা পাশ তো পুরোটাই সিমেন্ট দিয়েছে, কাজ করছে। তো এখন ওই পাশটা ঠিক আছে, কিন্তু অপোজিট পাশ দিয়ে দেখেন, অপোজিটে আমার যে ঘরগুলা, সেই ঘরগুলো পুরোটাই ভিজে যাচ্ছে। অর্থাৎ আমার মাস্টার বেড, আমার রান্নাঘর, আমার যে বাইরের ওয়াশরুমটা, বাইরের ওয়াশরুমেও কাজ করিয়েছিলাম, কিন্তু ওই কাজে কোনো লাভ হয় নাই, ওটা এখনও পানি পড়ছে। আর কিন্তু মাস্টার বেড আর রান্নাঘরে আগে কিন্তু খুব একটা পানি আসতো না, অ্যাডজাস্ট ফ্যানের জায়গা ছাড়া এমনিতে কিন্তু দেয়াল তোষে পানি আগে কখনো আসতো না। আজকে ঘুম থেকে উঠে দেখেন সিঁড়িঘরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। আজকে ঘুম থেকে উঠে এই ভিডিও নিয়েছি। আমার পাপোশ তো পুরাই ভিজে গেছে, আর পাপোশটা যে সরায় দিব ওটাও পারছিলাম না, কারণ সব পাপোশ সরিয়ে দিলে আবার ইঁদুর ঘরে ঢুকে যাবে, এটা তো আরেক ঝামেলা। তো এই জন্য সরাচ্ছিলাম না, রেখে দিয়েছিলাম। তো পরে আমি আর ভিডিও করিনি, পাপোশ কিন্তু আমি ঠিকই সরাই দিছি, এবং পাপোশ উঠাই দেখে ওখানে কিছু এক ধরনের ছত্রাক, এক ধরনের পোকা হয়েছে, যেগুলো দেখে আমার খুবই ঘৃণা লাগছে। মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে, ভাগ্যিস যে বাসাটা ছেড়ে দেওয়ার কথা বলছি। তবে আমি যেটা বলবো যে আমার এই কষ্টগুলো আমি যখন নিউজ দেখলাম, আমার কাছে মনে হচ্ছে না যে না, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। অন্তত আমার কোনো কিছু তো ভেসে যাচ্ছে না, কিছুই না, মানে পানিতে তো আর চলে যাচ্ছে না। কিন্তু আমি মানে যখন নিউজগুলো এই মুহূর্তে আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি, ওই যে বললাম যে নিউজগুলো দেখে ভয়েস দিচ্ছি, তো এইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না আল্লাহ, তুমি তো অনেক ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। ওদের কি হচ্ছে তাহলে? এই যে আমার রান্নাঘরে যে বললাম, রান্নাঘরে ঘুম থেকে উঠেই দেখছি পানি ঢুকে গেছে। এই যে দেয়ালটা তোষে পুরো এর ভিতরে পানি আসছে, মানে পুরো রান্নাঘরেই পানি ঢুকতেছে, মানে খুব বাজে অবস্থা। তো এখানে আপনাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখেন আমার হাজব্যান্ড ছাতা ধরে ধরে যাচ্ছে, ও যাচ্ছে আর ভিডিও করছে ওদের অফিসের ওইখানে এলাকাটাতে, আমি জানি না কোন এলাকা, তো ওইখানে ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে দেখো কী অবস্থায় আমি অফিস যাই। তো প্রত্যেক বৃষ্টিতেই আসলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। এবার তো অনেক বেশি বৃষ্টি হয়েছে, এবার বুঝেন চট্টগ্রামে কি ভয়াবহ অবস্থা। তো ওর মধ্যেই ওকে অফিস করতে হবে। অফিস তো আসলে পরের গোলামি করা ছাড়া, মানে করলে যেটা হয় যে ছুটি তো নাই, এটাই আর কি। এখানে দেখেন আমার রান্নাঘরের যে দরজার চৌকাঠ, ওই চৌকাঠটা মুছার পর মানে বারবার ওই চৌকাঠের ভিতর থেকেই পানিটা ভেসে আসতেছে, মানে উঠে আসতেছে। ওটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। দেখেন যে বাসা আসলে আমাদের বাড়িওয়ালাকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের বাড়িওয়ালা আসলে এই ফ্ল্যাটটা কিনে নিয়েছে। উনি যখন কিনে নিয়েছে তখন চারপাশের দেয়াল অলরেডি উঠানোই ছিল। তো এই অবস্থায় কিনে নেওয়ার কারণে উনি আসলে উনি নিজেও বুঝে উঠতে পারেনি যে এই ফ্ল্যাট দুইটাতে এত প্রবলেম হবে। তো ওনার ফ্ল্যাটে এত প্রবলেম হচ্ছে না, উনি কিন্তু আমাদের পাশাপাশিই থাকেন। তা আমাদের ফ্ল্যাটেই যত সমস্যা হচ্ছে, তা আমরা তো ভাড়া দিয়ে থাকি, চলে যেতে পারবো, কিন্তু উনি তো আসলে অনেক কষ্ট করে ওনার কষ্টের টাকা দিয়ে ফ্ল্যাটগুলো কিনেছে, তাই না? তা আমি আমার ভিডিওর মারফতে কিছু আপু, ভাইয়া, বোন, ভাই সবাইকে বলতে চাই যে ফ্ল্যাট কিনলে প্লিজ এই ব্যাপারগুলো আসলে কথা বলে নেবেন, আর এই ফিটিংসগুলো তো আসলে কেমন করেছে না করেছে এগুলো জেনে নেবেন, জেনে নেওয়াটা জরুরি। এভাবে কথা বলে তারপরে একটা ফ্ল্যাটে উঠবেন। আর কখনোই টপ ফ্লোরে ফ্ল্যাট কিনতে যাবেন না, উচিতই করবেন না এটা। আসলে টপ ফ্লোরে থাকবেনও না। টপ ফ্লোরে ভাড়া নিয়ে থাকাটা মানে হচ্ছে অনেক হ্যাজেল, অনেক। আমি তো এই পর্যন্ত অনেকগুলো বাসাতে টপ ফ্লোরেই থেকেছি, কারণ আমি আসলে একটু ভাড়া কমের জন্য টপ ফ্লোরে থাকতে চেয়েছি। তো থাকার পরে আমি কখনোই কোনো সুবিধা পাইনি। আচ্ছা যাই হোক, এখন আসি আমার ফ্রিজ রিলেটেড কিছু কথায়। এখানে দেখেন আমার ফ্রিজে কিন্তু ঘামছে। আমার ফ্রিজ ঘামছে বলতে আমার ফ্রিজে পানি ছাড়ছে ফ্রিজের বডিতে। আপনাদের একটা কথা বলে রাখি, ফ্রিজ যখন দেখবেন যে বৃষ্টির সিজন, তারপর উইন্টার, এই সময়গুলোতে ফ্রিজ কিন্তু এভাবে ঘামে। আপনারা প্লিজ আপনাদের ফ্রিজের উপরে এরকম ঘাম দেখলে টিস্যু বা কাপড় দিয়ে মুছে নেবেন। কেন মুছে নেবেন? যেহেতু ফ্রিজ আমাদের এটা কি বডি বলে,
মানে লোহার বডি, এটা কিন্তু সহজেই পড়ে যাবে, মানে জং ধরে যাবে। এরকম যদি ভিজা থাকে সব সময় জং ধরে যাবে। তো আপনারা সবসময় এরকম খেয়াল রাখবেন, বৃষ্টির দিনে বা উইন্টারে যদি ঘেমে যায় ফ্রিজ, তাহলে ফ্রিজগুলোকে মুছে ফেলবেন সাথে সাথেই। মুছার কারণে হবে কি, আপনার ফ্রিজটা তাহলে আর জং ধরবে না। একটু যত্ন নেবেন, জিনিসগুলো তো আসলে খুব কষ্ট করে করা, আমি যেভাবে যত্ন করি আপনাদের সাথে সেটাই আসলে শেয়ার করেছি। তো আজকে খুব ক্র্যাভিংস হচ্ছিল যে আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম। তো আজকে এগুলোই রান্না করেছি, আসলে এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেটা বলছিলাম ফ্রিজের কথা, ফ্রিজ টেম্পারেচার আসলে বারবার ধরাটা উচিত না, বাড়ানো কমানো এমন করা উচিত না। আপনারা টেম্পারেচার যেমনই থাকুক, কিন্তু ফ্রিজ ঘামলে ফ্রিজ মুছে ফেলবেন। এইদিকে দেখেন আমার বাচ্চারা বিছানা, একে তো কিছু শুকাচ্ছেই না, কাপড় চোপড় পাপোশ টাপোশ কিছুই, তার মধ্যে আমার বাচ্চারা বিছানার উপরে এক গাদা পানি ফেলছে। মানে কি বলবো আর ওদের কথা, বাচ্চা মানে ওরা লক্ষ্মী আবার আমাকে পক্ষীও বানিয়ে রাখে, এরকম একটা ব্যাপার। এখানে দেখেন আজকে 2 দিন হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাপড় জমিয়ে রেখেছিলাম। জমিয়ে রাখার পর বাসার কাপড় তো আজকে 2 সপ্তাহ হয়ে গেছে জমে আছে, ওগুলোকেও ভিজাইলাম। ভিজে এখন এগুলো ওয়াশিং মেশিনেই রাখছি। এই যে দেখেন যেগুলো শুকাতে দিছি, এগুলো যদি শুকিয়ে যায় তারপর গিয়ে ওই ওয়াশিং মেশিনেরগুলো শুকাতে দেব। এখানে আমি একটু বুদ্ধি করছি। এখানে আমার একটা পুরানো, মানে আমার আগে যে 4 জনের টেবিল ছিল, ওই টেবিলের একটা কাভার ছিল, প্লাস্টিক কাভার। ওই কাভারটা আমি রেখে দিয়েছিলাম, চিন্তা করছিলাম ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে। তো দেখেন আজকে আমার কাজে লেগেই গেল। এখানে আমি এটা দিয়ে রাখছি, দিয়ে যাতে বৃষ্টির পানিটা আমার শুকনা কাপড়কে না ভিজাতে পারে এক সাইড দিয়ে। এরপরে আমি কাপড়গুলো মেলে দিছি। এখন দেখি কাপড়গুলো শুকাতে কত দিন লাগে। আর ঘরের ভিতর রশি দিয়ে কাপড় মেলাটা আমার খুব পচা লাগে, ভালো লাগে না। আর ঘর তো অলরেডি আমার ঘর স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আমি যদি আরও কাপড় মেলি আরও স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। ওই যে স্যাঁতস্যাঁতে একটা ভাব যখন আমার নাক দিয়ে যাবে, আমার বাচ্চাদের নাক দিয়ে মুখ দিয়ে যাবে, আমাদের কিন্তু একটা মানে শ্বাস টানের মতো অ্যালার্জির মতো ঠান্ডা লেগে যায়। এটা আমার বাচ্চাদের হয়ই। তো সেই জন্য ঘরে আর রাখিই না, মেলিই না। তো এই হচ্ছে এইভাবে আর কি কাপড়গুলো মেলেছি। আর একটু পরে দেখলাম বিকালে 4:30টার দিকে, 4:45টার দিকে যে কিছুটা রোদ উঠেছে। এই যে দেখেন ভীষণ ভালো লাগছে যে রোদ উঠছে একটু। আর আমাদের যে বাসার সামনের দিঘিটা, এই দিঘির পানি কিন্তু অনেক কম ছিল, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন এই দিঘির পানিটা কত কাছে চলে আসছে, একেবারে ঘাটের সিঁড়ি পর্যন্ত চলে আসছে এই পানিগুলা। তো অনেক কথাই বললাম, আজকে একটু তাড়াতাড়ি করেই বললাম আর কি। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, ভালো লাগে কাজ করে, প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং কে কোন অবস্থায় কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমার কমেন্টে জানাবেন। আমি সবার জন্য দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যেন সবাইকে আল্লাহ সহি সালামত ভালো রাখেন। আগামী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।